মিষ্টি প্রেমের গল্প। কিশোরী তুই শুধুই আমার। পর্ব 4। সাগরের মা সাগরকে বলে, বাবা, তোমার প্রিয় খিচুড়ি রান্না করেছি, উঠে পড়ো। আজ শুক্রবার হওয়ায় সাগরের বাবা, চাচা সবাই আজ বাড়িতেই আছে। সাগর ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। বের হয়ে দেখে তার মা তার জন্য খাবার হাতে বসে আছে। মায়ের কাছে গিয়ে মায়ের পাশে বসে খাবার খেতে লাগলো। তার মা তাকে খাইয়ে দিল। সে তৃপ্তি সহকারে মায়ের হাতের খাবার খেয়ে নেয়। তারপর নিচে গিয়ে বাবা, দাদা ও চাচাদের সঙ্গে রাজনৈতিক ও পারিবারিক বিষয়ে কথাবার্তা বলতে থাকে। বাদল ফোন করে বন্ধুকে তাদের বাসায় খাবার খাওয়ার দাওয়াত দেয়, সাথে মনিকাকেও আনতে বলে। তারপর বাদল তার ফোনটা তার মাকে দেয়। বাদলের মা সাগরকে বলে, বাবা, তুমি মনিকাকে অবশ্যই আজকে আমাদের বাসায় নিয়ে আসবে, রাতে আমাদের সাথে খাবার খাবে, কারণ আজ বাদলের জন্মদিন। মনিকা আগে থেকেই জানতো আজ বাদলের জন্মদিন। সে গত রাতে 12টার সময় বাদলকে ফোন করে উইশ করে। বাদল ও তার মধ্যে কথার মাধ্যমে ভালোবাসার আদান প্রদান হতো বেশিরভাগ সময়। মনিকার সাথে কথা বলা শেষ করে বাদল ঘুমানোর জন্য বিছানায় যেতেই সাগরের নাম্বার থেকে ফোন আসে। আর তারপরের বাকি ঘটনা তো আপনাদের জানাই আছে। সেদিন মন্ত্রীর ভাগিনার কথায় ভয় পেয়ে বৃষ্টির আবারও জ্বর এসেছিল। তবে তা স্থায়ী হয়নি, কারণ কিছুদিন আগে বৃষ্টির জ্বর হওয়ার কারণে এখনও ওষুধ খাচ্ছিল। তাই বৃষ্টির সেভাবে জ্বর ছিল না। তবে মেয়েটি ভীষণ ভয় পেয়েছিল বলে আজ 2 দিন যাবৎ স্কুল কোচিং কোথাও যায় না। বৃষ্টির বছর ক্লাস 9 থেকে 10-এ উঠেছে। তার পড়ার চাপও বেড়ে গিয়েছে। নিজের বাবা স্কুল শিক্ষক হবার কারণে বৃষ্টির বেশিরভাগ পড়া তার বাবাই বুঝিয়ে দেন। আর বৃষ্টির মতো শান্ত লক্ষ্মী একটা মেয়ে চুপচাপ সব কিছু তার বাবার থেকে বুঝে নেয়। বৃষ্টির মতে তার বাবা, মা, ভাই, বোন যা বলে সবটাই তার ভালোর জন্যই। সে অন্ধের মতো তার বাবা ও ভাইয়ের কথা মেনে নেয়। বাদলের জন্মদিনে তাই বৃষ্টি গোসল সেরে রেডি হওয়ার জন্য তার মায়ের কাছে গিয়ে বলে, মা, আজ আমি শাড়ি পরব। তনয়া বলেছে সে শাড়ি পরবে, তাই আমিও শাড়ি পরব। বাদলের ফোন নিয়ে মনিকাকেও ফোন দিয়ে বলেছে, আপু, আমি তনয়া শাড়ি পরছি, তুমিও শাড়ি পরে এসো। আর বৃষ্টিকে এই শাড়ি পরার বুদ্ধিটা দিয়েছে তনয়া। তনয়া খুব চঞ্চল প্রকৃতির একটি মেয়ে। সারাক্ষণ দৌড়াদৌড়ি, হাসাহাসি করা যার কাজ। বৃষ্টির মা বৃষ্টির মাথায় হাত রেখে বলল, আমার সঙ্গে আমার ঘরে এসো। তারপর বৃষ্টি তার মায়ের সঙ্গে গেল। বৃষ্টির মায়ের আলমারি থেকে বৃষ্টি একটি লাল রঙের জামদানি শাড়ি হাতে নিল। একটু পরে এসে ওকে শাড়িটি পরিয়ে দিবে ওর মা। জন্মদিন শুরু হবে সন্ধ্যার সময়, কেক কাটার মধ্য দিয়ে। বৃষ্টির মা ও তনয়ার মা দুজনে মিলে রান্না বান্না করছে। বৃষ্টির মা ও তনয়ার মা, বৃষ্টি ও তনয়া দুজন বান্ধবীর পাশাপাশি আত্মীয়ও হয়। তনয়ার মা বৃষ্টির মায়ের চাচাতো ভাইয়ের বউ। রান্নাঘর থেকে পোলাও, রোস্ট, মাংসের সুবাস ভেসে আসছে। সন্ধ্যা হতে চলল। একে একে সবাই হাজির। সাগর মনিকাকে আসার সাথে সাথে তাদের কাছে ছুটে যায় বাদল। তারপর সবাইকে নিয়ে ভেতরে গিয়ে সাগরের চোখ যেন শুধুই তার ছোট্ট জানকেই খুঁজতে ব্যস্ত। সবাইকে চিৎকার করে বাদল ডেকে সামনে এগিয়ে আসতে বলে, কারণ এখন কেক কাটা হবে। ঠিক সেই সময় মনিকা বাদলকে বলে, আঙ্কেল আন্টি বৃষ্টি কোথায়? বাদল জানায়, বাবা মা এখানে আসবে না, আর বুনু কোথায় তাকে তো অনেকক্ষণ ধরে দেখছি না। বাদলের কথা শুনে সাগর কপাল কুঁচকে তাকায়। সঙ্গে সঙ্গে বাদল তনয়াকে ডেকে বলে, তনয়া, আপুকে ডেকে নিয়ে আসো। তনয়া জানায় বৃষ্টি আন্টির ঘরে তার কাছে রেডি হচ্ছে, আমি এখনই যাচ্ছি। তনয়া যাবার আগেই বৃষ্টি ডেকে বলে, ভাইয়া, আমাকে ডাকছিলে? বৃষ্টির কথা শুনে চোখ তুলে সামনে তাকিয়ে সাগর বৃষ্টিকে দেখে থমকে যায়। অপলক এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বৃষ্টির দিকে। বাদল দেখে বলে ওঠে, আপু, তুই এত দেরি করে আসলি, তুই কি মেহমান? বাদলের কথায় বৃষ্টি চুপ করে রইল।
আর ওদিকে অন্য একজন মন ভরে দেখছে। তার কাছে মনে হচ্ছে তার ছোট্ট যানটি বড় হয়ে গিয়েছে, আর সাথে রূপের বাহারও বেড়েছে। বৃষ্টি দেখতে হলুদ ফর্সা, পাতলা, ছোট্ট খাট্ট একটি পরী যাকে বলা যায়। মেয়েটি আজ লাল জামদানি, লাল টিপ, লাল চুড়ি পরেছে, সাথে খোপা করে তাতে গোলাপ ফুল লাগিয়েছে। সাগরের কাছে বৃষ্টিকে মনে হচ্ছে আসমান থেকে পরী মাটিতে নেমে এসেছে। বাদল সবাইকে ডাকে। সেই মুহূর্তে বৃষ্টির নজর যায় সাগরের দিকে। সাগর তার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে তার নজর সরিয়ে নেয় যে কেক কাটার সময় বাদলের এক পাশে বৃষ্টি, অন্য পাশে মনিকা দাঁড়িয়ে আছে। যেহেতু কেক কাটার জায়গা ছাদে করা হয়েছে, তাই বড়রা নিচে। বৃষ্টির পাশে দাঁড়িয়ে যায় সাগর। বৃষ্টির কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, ছোট্ট জান, এই রূপে কি আমায় মেরে ফেলতে চাও? সাগরের কথায় বৃষ্টির মাথা ঘুরে যেতে লাগে। এমনিতেই বেচারি সাগরকে দেখে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। তারপর সাগরের এমন কথা শুনে পড়ে যেতে লাগলে সাগর তাকে নিজের সাথে আগলে নেয়। ছাদের মধ্যে অল্প আলো থাকার কারণে কেউ সেভাবে ব্যাপারটা লক্ষ্য করেনি, কিন্তু তনয়া ও রবিন বিষয়টা ঠিকই খেয়াল করেছে, আর তারা দুজন ওই মুখ টিপে হাসছে। সাগরের স্পর্শে যেন বৃষ্টির জান যায় অবস্থা। জোরে জোরে বৃষ্টি শ্বাস নেওয়া শুরু করে। সাগর বৃষ্টির অবস্থা দেখে হেসে ফেলে, বিড়বিড় করে বলে, হায় আল্লাহ, এ কোন বাচ্চা জুটলো আমার কপালে। একে মানুষ করতে করতে নিজের বাচ্চা কাচ্চা কবে মানুষ করব। বাদলের কেক কাটা হলে প্রথমে বৃষ্টির মুখে তুলে দেয়। বৃষ্টি অল্প একটু মুখে নেয়, তারপর বাদলের হাত সরাতে চাইলে সাগর তার হাত ধরে কেকের টুকরো টুকরো মুখে ভরে নেয়, আর বাদলকে বলে, আমাকে না খাইয়ে চলে যাচ্ছিলি শালা? বাদল বলে, না, আমি তো তোকে নতুন পিস দিতাম, এটা তো বৃষ্টির খাওয়া কেক ছিল। তাতে কি, কেক তো অমৃত ছিল রে শালা। এ কথা শুনে বাদল আর একটু বলল, আর এক টুকরা দিই তাহলে? সাগর মুখ ফুসকে বলে ফেলে, তাতে কি স্পেশাল মিষ্টি আছে? বৃষ্টি সাগরের কথাটা শুনে বোঝার চেষ্টা করে সাগর আসলে বললটা কি। সাগর বৃষ্টির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ছোট্ট মাথায় এত চাপ দিও না জান। সাগরের কথায় বৃষ্টি আবারও কেঁপে ওঠে। তারপর সবাই একসাথে আড্ডা দিতে থাকে, কিন্তু সাগরের দৃষ্টি যায় শুধু তার ছোট্ট জানটির দিকে। হঠাৎ মনিকাকে ইশারা করে বাদল ছাদের অন্য পাশে নিয়ে যায় এখান থেকে, আর সেখানেই থেকে যায় সাগর, বৃষ্টি, রবিন, তনয়া। সাগর রবিনকে ইশারা করে, সাগরের ইশারা পেয়ে রবিন তনয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। যাবার সময় বলে যায়, ভাইদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি। রবিনের সাথে যখন তনয়া চলে যেতে বসে, তখন বৃষ্টি, তনয়া, আমিও তোর সাথে যাব বলে উঠতে গেলেই সাগর এক হাত চেপে ধরে, আর বৃষ্টি চমকে সাগরের দিকে দৃষ্টি ফেরায়। সাগর বৃষ্টির কাছে এগিয়ে গিয়ে বৃষ্টিকে বলে, সামনে তাকাও। সামনে তাকানোর পরপরই সাগর আর বৃষ্টি তার কয়েকটি ছবি তুলে নেয়, আর এই ছবিগুলো তোলার মাঝেই সাগর বৃষ্টির কানে কানে ফিসফিস করে বলে, এসএসসি পরীক্ষা কবে দিবে তুমি? আর আমি তোমাকে আমার নামে রেজিস্ট্রি করে নিব, আমার ছোট্ট জান। সাগরের কথা শুনে লজ্জায় লাল হয়ে যায় বৃষ্টির চেহারা। বাদল মনিকাকে নিয়ে চলে আসে ওদের কাছে, এসে বলে, সবাই একসাথে ছবি তুলবে। তারপর চারজন একসাথে দাঁড়িয়ে পড়ে ছবি তোলার জন্য। ক্যামেরাম্যান হয় রবিন, বাদলের এক পাশে মনিকা, অন্য পাশে বৃষ্টি, আর বৃষ্টির পাশে দাঁড়িয়েছে সাগর। সাগর রবিনকে ফোন থেকে একটি মেসেজ পাঠায়, তারপর ছবি তোলায় মন দেয়। সাগরের মেসেজ পড়ে যা বোঝার রবিন বুঝে যায়। সে ইশারা করে তার আরেক বন্ধুকে দায়িত্ব দেয় শুধু তাদের সাগর ভাই ও পিচ্চি ভাবির ছবি তোলার জন্য। ঠিক সেইভাবেই ছবি তোলা হয়। হঠাৎ করে বৃষ্টি অনুভব করে তার ঘাড়ে হাত উঠিয়ে দিয়েছে সাগর, আর হাসি হাসি মুখ করেই ছবি উঠে যাচ্ছে। তারপর আস্তে আস্তে করে বৃষ্টির কানের কাছে মুখ নিয়ে বলে, বিয়ের আগেই আমাদের কাপল পিক তুলে নিলাম। তারপর সবাইকে খাবার খাওয়ার জন্য নিচে ডাকা হয়। সবাই যে যার মতো খাবার খেতে নিচে নামে। সাগরের ফোন কল আসায় সে বলে, 5 মিনিট পরে আসছি। তারপর সে চুপি সারে বৃষ্টির ঘরে চলে যায়। বৃষ্টির ঘরটা পুরোপুরি পর্যবেক্ষণ করে তার কাজ শেষ করে বের হয়ে আসে। তারপর বেসিন থেকে হাত ধুয়ে খাবার খেতে বসে সবাই মিলে। খাওয়া দাওয়া করে মনিকাকে নিয়ে সাগর গাড়ি করে বাড়ি ফিরে আসে। আর বাড়ি ফিরে এসে সাগর মনোনিবেশ করে তার মোবাইলে, কারণ এখানেই যে আছে তার ছোট্ট জানকে দেখতে পাবে সব সময়। কি বুঝতে পারেননি আমি কি বলছি? আপনারা ভাবছেন ওয়ালপেপারে বৃষ্টির ছবি দেখছে। না না, আপনারা একদম ভুল ভাবছেন। এবার আমি বলি, সাগর ওর মোবাইলে দেখছে ওর ছোট্ট জান রুমে এইমাত্র প্রবেশ করলো।
তারপর সরাসরি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। তারপর নিজেকে প্রশ্ন করলো, আচ্ছা সাগর ভাইয়া কি সত্যি আমাকে ভালোবাসে? কিন্তু তা কি করে সম্ভব? তিনি তো দেখতে কত সুন্দর, লম্বা প্রায় 5 ফিট, খাড়া নাক, গাল ভর্তি চাপদাড়ি। আমার প্রতিটি বান্ধবী তার রূপের প্রশংসা করে, কত সিনিয়র আপুরা তার জন্য পাগল। ওই তো তনয়াদের বাড়ির নিচতলার ভাড়াটিয়া আখি আপু, সে তো সাগর ভাই বলতে পাগল। সেই সাগর ভাই আমাকে ভালোবাসে? বৃষ্টি গভীর চিন্তায় পড়ে যায়। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি খুলতে শুরু করে। এ দৃশ্য দেখে সাগর আর বড় বড় ঢোক গিলছে। তার শাড়ি খুলে অবুজ বৃষ্টি তার কাঁধের অংশে হাত দেয়, যেখানে সাগর হাত রেখেছিল, কিন্তু সাগরের চোখ আটকে গেছে অন্য কোথাও। তারপর বৃষ্টি তার রাতের পোশাক নিয়ে ওয়াশরুমে চলে যায়, আর এদিকে রেখে যায় এক অস্থির যুবককে, যার আর সারা রাত কোনো ঘুম হয় না। ফোনের স্ক্রিনে তাকিয়েছিল এক ধ্যানে। বৃষ্টি কোলবালিশটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সাগর মোবাইল ফোন বন্ধ, তাই বাধ্য হয়ে বাদল ও দলের অন্যান্য ছেলেরা মিলে সাগরদের বাড়িতে চলে আসে। বাসার ভিতরে ঢুকতেই ড্রয়িং রুমে সাগরের বাবা, মতিন সাহেব, চাচা মনির সাহেব ও দাদাকে একসাথে চা খেতে দেখে। তারপর সালাম জানায় সবাইকে। সবাই একসাথে বাদলের সালামের উত্তর নেয়। মতিন সাহেব বাদলকে বলে, বসো বাবা। বাদল সোফার এক পাশে বসে। সাগরের মা বাদলের জন্য চা তৈরি করে মনিকাকে দিয়ে পাঠান। বাদল চা খেতে খেতে মনিকাকে বলে সাগরকে ডেকে দিতে, তাদের আজকে একটু তাড়াতাড়ি পার্টি অফিসে যেতে হবে। মনিকা উপরে সিঁড়িতে পা দিতেই দেখে সাগর নিচে নামছে। মনিকাকে আর উপরে উঠতে হয় না। সাগর সিঁড়ি বেয়ে নামতে নামতে মাকে ডেকে বলে, মা 1 কাপ চা দাও। ওর মা বলে, নাস্তা করবি না? সাগর বলে, সময় নেই মা। সাগর ডাইনিং টেবিল থেকে চায়ের কাপটা হাতে নিয়ে ড্রয়িং রুমে সবার কাছে এসে বসলো। সবাই ইলেকশন নিয়ে কথা বলছে। সাগরের দাদা সাগরকে বলল, দাদা ভাই, এবারের নির্বাচনে যেন আমাদের দল থেকে তুমি এমপি হও, কারণ বর্তমান এমপির অত্যাচারে জনগণ অতিষ্ঠ। দাদার কথার প্রেক্ষিতে সাগর শুধু বলল, দাদা ভাই, তোমরা শুধু আমার জন্য দোয়া করো। তারপর বাদল ও সাগর বের হয়ে যায় তাদের কাছে। 10 মাস পর নির্বাচন, অনেক কাজ তাদের হাতে। দলের ছেলেপেলেগুলোর সাথে বৈঠকের পর বৈঠক হয়, কথাবার্তা হয়। সেই দুপুর 12:30টার সময় বাড়ি থেকে কাজে বের হয়েছিল সাগর। সাগরের ফোনে চার্জ না থাকায় সে ফোন ও তার কাছে নেই, কারণ চার্জ ছিল না ফোনে। তাই ফোনটাকে রুশু নামের একটি ক্লাবের সেলের হাতে দিয়েছিল চার্জ করার জন্য। তারপর কাজে ব্যস্ত হয়ে পড়ে, আর ফোনের কথা মনে নেই। বৃষ্টির কথা মনে পড়তেই চিৎকার করে রুশুকে ডাকে। রুশু তাড়াতাড়ি এসে সাগরের ফোন তার হাতে দেয়। ফোনের লক সাগরের ফেস লক দিয়ে খোলা যায়। ফোনের লক খুলে তাড়াতাড়ি বৃষ্টির ফোল্ডার বের করে। সাগরের ফোনে বৃষ্টির নামে একটি আলাদা ফোল্ডার আছে। সাগর বৃষ্টির সমস্ত কার্যকলাপ দেখতে থাকে। বৃষ্টি আর তনয়া একসাথে স্কুলে যাচ্ছে। তাদের ক্লাসে গিয়ে বসে গল্প করতে থাকে। হঠাৎ ক্লাস করে ক্লাসে স্যার চলে এলো। এসেই সবার উদ্দেশ্যে বলল, মন্ত্রী সাহেব ও তার ছেলে পলক আমাদের এই স্কুল অ্যান্ড কলেজে কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবে, সবাই রেডি থেকো। স্যার চলে যাওয়ার সাথে সাথে তনয়া বৃষ্টিকে ধাক্কা দিয়ে সাগরের কথা জিজ্ঞেস করে, কালকে ভাইয়া তোকে আর কি কি বলেছে বল। বৃষ্টি অদ্ভুতভাবে তনয়ার দিকে তাকিয়ে থেকে তনয়াকে প্রশ্ন করে, আচ্ছা তনয়া, সাগর ভাইয়া এত সুন্দর, কত কত আপুরা তার জন্য পাগল, তাহলে সে আমাকে কেন বলে আমাকে তার ভালো লাগে? বৃষ্টির কথা শুনে তনয়া হতবাক হয়ে যায়। বলে, আমাদের এই ক্লাসের মধ্যে তোর মতো সুন্দর আর কেউ আছে? আর বড় কথা হলো তোর চোখ যে এত সুন্দর। মনে নেই সেদিন আমাদের নতুন বাংলা স্যার, কি যেন নাম, ও হালিম স্যার, তোর চোখের প্রশংসা করে নাম দিল মায়াবতী। সে নাকি তার 26 বছরের এই জীবনে তোর চোখের মতো এত সুন্দর চোখ কখনো দেখেনি। বান্ধবী, আপনি তো নিজেই সেই কবের থেকে সাগর ভাইয়াকে ভালোবেসে পাগল হয়ে আছেন সব সময়। আর আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করে বলতেন, তনয়া আমি এত ছোট কেন রে? আমি যদি আর একটু বড় হতাম তাহলে তো সাগর ভাইয়াকে আমার জীবনসঙ্গী হিসেবে পেতাম। বাদল ভাইয়ার কাছে আবদার করতাম যেন সাগর ভাইয়ের সাথে আমার বিয়ে দেয়। ভাইয়ার কাছে জন্মদিনের উপহার হিসেবে সাগর ভাইয়াকেই চাইতাম। আর কি যেন বলতি, সাগর ভাই ও তোর 4টে বাচ্চা হবে, 2টো ছেলে 2টো মেয়ে, 2টো যেন তোর মতো হয়, আর মেয়ে 2টো যেন ভাইয়ার মতো হয়, কারণ ভাইয়া বেশি ফর্সা ধবধবে, তাই বলতি না তুই? এখন ভাইয়া যখন নিজেই তোকে ভালোবেসে বলছে, এখন তো তোর খুশি হবার কথা গাধি। বৃষ্টির চোখে পানি, ঠোঁটে হাসি রেখেই বলে, জানিস কাল যখন সাগর ভাইয়া আমার কাঁধে হাত রেখেছিল আমার যে কি ভালো লেগেছিল তোকে কি বলবো। যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকে এই লোককে দেখলে তাকিয়ে থাকতাম। এত সুন্দর এই লোক, শুধু দেখতেই ইচ্ছা করতো।
ধীরে ধীরে এই ভালো লাগা ভালোবাসায় পরিণত হয়ে যায়। সাগর ভাইয়ের কণ্ঠ না শুনলে আমার ভালো লাগে না, তাই প্রতিদিন চুপি চুপি ভাইয়ার ঘরে গিয়ে ভাইয়ার ফোন থেকে ওনাকে ফোন করি। আর উনি ফোন ধরে যখন বলে, হ্যালো বাদল বল, এই কথা শুনে আমার মন শান্ত হয়ে যেত। ভাইয়াকে মাঝে মাঝে উনি বকা দিত ফোন করে কথা না বলার জন্য। আমার 15 বছরের জীবনে সাগর ভাইয়াই প্রথম আমাকে স্পর্শ করলো। আমি সব সময় যার ছোঁয়া পেতে চাইতাম তার ছোঁয়া আমি পেয়েছি। আমি আকাশ সমান ভালোবাসি সাগর ভাইয়াকে, সে আমার এক পৃথিবী সমান ভালোবাসা। বৃষ্টির কথা বলতে বলতে কেঁদে তনয়াকে জড়িয়ে ধরে, আর ও পাশের মানুষ ওদের কথা শুনে অবাকের চরম সীমানায় পৌঁছে যায়। সে কখনো ভাবতেই পারেনি তার ছোট্ট জান তার থেকেও তাকে বেশি ভালোবাসে। সাগরের ভাবনায় ছেদ ঘটে চিৎকার চেঁচামেচির শব্দে। সবাই বলতে থাকে মন্ত্রী সাহেব ও তার ছেলে এসেছে। সঙ্গে সঙ্গে সবাই উঠে দাঁড়ায়। মন্ত্রীর ছেলে এসে ক্লাসের সবার সাথে আলাপ করতে থাকে। হঠাৎ তার চোখ পড়ে বৃষ্টির দিকে। বৃষ্টি যেহেতু কেবলই কান্না করেছে তাই তার নাকের মাথা লাল হয়ে আছে, চোখ যেন মায়ে উপচে পড়ছে। পলক এগিয়ে এসে বৃষ্টিদের কাছে এগিয়ে এসে মন্ত্রীর ছেলে পলক হাত বাড়িয়ে দেয়, বলে, হায় আমি পলক। পলকের হাতের দিকে তাকিয়ে বৃষ্টি আস্তে করে সালাম জানায়। লোকটা হাত সরিয়ে সালামের উত্তর নেয়। পলকের চাউনিতে কিছু একটা ছিল যা বৃষ্টিকে বিব্রত করে, আর অপর পাশের মানুষ কোঁদে হিস হিস করছে। পলক যাবার সময় আরও একবার পিছনে ফিরে বৃষ্টিকে দেখে নেয়। চলবে কিশোরী, শুধুই আমার।